ভাই 50টা সেঞ্চুরি তো অবশ্যই একটা বড় অর্জন, বাট আজকের দিনে যদি জানতে চাই একদম প্রথম সেঞ্চুরির কথা মনে আছে আপনার? প্রথম সেঞ্চুরির কথা হ্যাঁ, আমার মনে হয় আমার ফার্স্ট সেঞ্চুরি কলাবাগানের এগেনস্টে, লিস্ট এ সেঞ্চুরি, আর ঢাকা প্রিমিয়ার লিগে সাথে আর ফার্স্ট ক্লাস সেঞ্চুরি এটা হলো রাজশাহীর এগেনস্টে। আমি তখন ঢাকা টিমে খেলি। হ্যাঁ, এই দুইটা ফার্স্ট ক্লাস সেঞ্চুরি মানে মনে আছে, মনে হয় যতটুকু সম্ভব আমার মনে পড়ে। 2014 সালে আপনি ডায়েরিতে লিখছিলেন যে 25 সাল শেষ হওয়ার আগে আপনি 50টা সেঞ্চুরি করবেন। হ্যাঁ হ্যাঁ, 50টা করছেন, সবাই অনেক প্রশংসা করতেছে। আমার প্রশ্নটা হলো যে যখন লেখেন তখন আপনার মাথায় জাতীয় দলের হয়ে কয়টা সেঞ্চুরি করবেন এই 50টার মধ্যে কি ছিল? ইন্টারেস্টিংলি মানে আমি যখন ডায়েরিতে লিখেছি তখন তো এটা পরের স্বপ্ন, যেমন কালকে আমি একটা ইন্টারভিউতে দিয়েছিলাম যে নেক্সট স্বপ্নটা আমি দেখব কিভাবে দেখা যায়। বাট এর আগেও একটা স্বপ্ন ছিল বিকেএসপিতে। 2006 তো আমরা ভর্তি হলাম, 2006-এর ডিসেম্বরের দিকে আমাদের যে কোচ রুশো স্যার, যার আন্ডারে আমি 6 বছর বিকেএসপি পার করেছি, ওনার একটা দারুণ ব্যাপার ছিল। আমরা যখন ভর্তি হলাম বিকেএসপিতে আমাদের সবাইকে নিয়ে ডায়েরি মেনটেন করাতো। ওই যে আমার ডায়েরির হ্যাবিটটা হয় তখন থেকে আসলে ডায়েরির হ্যাবিটটা চলতে থাকে। তখনও আমাদের 2006-এর ডিসেম্বরে লিখতে বলেছিল যে তোমার স্বপ্নের কথা। আশ্চর্য ব্যাপার হলো 2006-এর যে ডায়েরিটা, যেখানে আমি যা যা লিখেছিলাম 2012 পর্যন্ত, মানে বিকেএসপিতে শেষ করবো আমি 2012-তে, এই 6 বছর আমার পরিকল্পনা কি, আমি কি কি করতে পারবো। বিশ্বাস করবেন কি না, আমার ওই স্বপ্ন পূরণ হয়েছে 2012 পর্যন্ত। তারপরে 13-14 তো ন্যাশনাল টিমে খেলছিলাম, হয়তো স্বপ্নটা খুব ভালো যাচ্ছিল, কারণ ওর ফ্লোতে আমি 13-14 খুব দারুণভাবে খেলছিলাম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিলাম। 14-র দিকে আসলে আমার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে পরে আমি আবার একটা স্বপ্ন চিন্তা করি, ডিটারমাইন্ড হয়ে আমি এতগুলো সেঞ্চুরি করব। সো এটা কিন্তু সত্যি যে একটা প্লেয়ার যখন স্বপ্ন দেখে তখন কিছু কিছু সময় স্পেসিফিকভাবে দেখে। সাপোজ এই জন্য এটা এটা এটা, যেমন আমার 2012 সালের মধ্যে 6 থেকে 12-এর মধ্যে স্বপ্ন ছিল আমার ঢাকায় বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, আমি জাতীয় দলের হয়ে রিপ্রেজেন্ট করব, আমি বিকেএসপিতে থাকাকালীন অবস্থায় ন্যাশনাল টিমে খেলবো। তখন আমার গন্ডিটা ওরকমভাবে ছিল। 2014-তে এসে দেখলাম যে আমার সেঞ্চুরির সংখ্যা আমি কিভাবে বিল্ড করতে পারি, তখন সেঞ্চুরির একটা স্বপ্ন দেখলাম। এরকম আমার ছোট ছোট চিরকুটে ছোট ছোট স্বপ্নের কথাগুলো লেখা থাকে। তো ক্রিকেটীয় লাইফের স্বপ্নগুলো আমার ছিল যে আমি 50টা সেঞ্চুরি করব। অবশ্যই দেখেন এই 50টার মধ্যে ন্যাশনাল টিমেও 3টা সেঞ্চুরি আছে। সো এমন না যে এই সেঞ্চুরিগুলো ভ্যালু নাই, ভেরি মাচ ভ্যালুয়েবল। কারণ হলো আপনি যখন লিস্ট এ ক্রিকেট খেলেন, কোনো দলের হয়ে খেলেন, সেই দলকে আপনার জেতাতে হবে আপনার রান করে। এই জন্যই দল আমাকে একটা অ্যামাউন্ট দেয় তাদের দলে খেলার জন্য। এবং ফার্স্ট ক্লাসেও যখন আমি আমার ডিভিশনে খেলি, আমার রান করতে হবে দলকে জেতানোর জন্য। তো কেউ তো আমাকে এরকম করে বল দিচ্ছে না, বা কেউ তো আমাকে বলতেছে না যে ভালো খেলো বা খারাপ খেলো। আমার নিজের গরজে বা আমি আমার টিমকে কন্ট্রিবিউশন করতেছি, তো প্রতিটা টিমের জন্যই রান করাটাই একটা ভ্যালুয়েবল। সো সেটার সেঞ্চুরিটাকে আপনি আলাদা আলাদাভাবে ভাগ করতে পারেন না। তা আমার দেশের জন্য রান করাটার ক্ষুধাটা যেরকম ছিল সেরকম অনেক বেশিই ছিল। এই 50টা সেঞ্চুরি যদি আপনার ধরেন আমি ন্যাশনাল টিমে নিয়মিত খেলতাম, সাপোজ আমি এখন ম্যাচ খেলেছি 600+ ম্যাচ খেললাম, খেলে আমার 50টা স্বীকৃত ক্রিকেটের সেঞ্চুরি। 19-এও কিন্তু আমার প্রায় 3-4টা সেঞ্চুরি আছে। এছাড়া বাংলাদেশের আরও কিছু খেলা আছে যেগুলো লিস্ট এতে বা আসে না, এখানে আরও 3-4টা সেঞ্চুরি আছে। তো সাপোজ আমি 600 ম্যাচ যদি বাংলাদেশের হয়ে খেলতাম, তাহলে তো আমার সেঞ্চুরির সংখ্যা হয়তো এখানে 50টা ডোমেস্টিকে, সেখানে তো 30-40টা ন্যাশনাল টিমেও থাকতে পারতো। তা আপনার অপরচুনিটি যেখানে, আপনি সেখানেই না রান করবেন। সো আমার সেঞ্চুরিটা স্বপ্ন ছিল আমি যেখানেই অপরচুনিটি পাই সেখানে যেন আমি রান করে দলকে জেতাতে পারি। তা আমার অপরচুনিটি হয়েছে আভনির জন্য জেতানোর, আমার অপরচুনিটি হয়েছে প্রাইম ব্যাংক জেতানো, আমার অপরচুনিটি হয়েছে কলবাগানকে জেতানো, আমার অপরচুনিটি হয়েছে গাজীকে জেতানো, আমার অপরচুনিটি হয়েছে বাংলাদেশ টিমকে জেতানো। ফার্স্ট ক্লাসে আমার অপরচুনিটি হয়েছে খুলনাকে জেতানো, আমার অপরচুনিটি ঢাকা ডিভিশনকে জেতানো। সো যখন আমার দরকার যে টিমের জন্য পারফরমেন্স করা, সেটা বাংলাদেশ টিম হোক আর ডোমেস্টিক সার্কিটের যে কোনো টিমের জন্য হোক, আমার কাছে ওইটা ভ্যালুয়েবল। সো আমি এইভাবে চিন্তা করি। তো আমি তখন চিন্তা করিনি আমি ডোমেস্টিকে 50টা 100 মারবো, আমার সর্ব মিলিয়ে আমার 50টা সেঞ্চুরি থাকবে। তো সেখানে যেটা আমি যেখানেই খেলি
সো আমার স্বপ্নটা এইভাবে আমি দেখি, অ্যান্ড স্পেসিফিক করে আসলে সেঞ্চুরিকে ডিভাইডেড করলে পরে আমার মনে হয় সেই সেঞ্চুরিটাকে দিলাম না, আমার প্রতিটা আমার টিমের জন্য ইম্পর্টেন্ট। স্বপ্ন তো অবশ্যই বড় দেখা উচিত, এবং আপনি 50টা সেঞ্চুরির স্বপ্ন যখন দেখেছেন তখন আসলে বাংলাদেশে কেউ হয়তো চিন্তাও করেনি যে সে 50টা করতে পারে। ইভেন আপনি ফার্স্ট মানুষ যে 50টা সেঞ্চুরি করছেন। অনেক কান্না করছিলেন 50টা সেঞ্চুরি হওয়ার পর, এবং আপনি যখন ম্যাচ শেষের পুরস্কার বিতরণের ওই সময়টাতেও কথা বলতে গিয়েছিলেন তখনও কেঁদে দিয়েছিলেন, কেন আসলে, মানে কি চলছিল মনে? হ্যাঁ আসলে আমি আমি অনেক আইকন ক্যারেক্টারকে ফলো আপ করি, মানে আমার ছোটোবেলা থেকে সচিন টেন্ডুলকার আপনি বলেন, বিরাট কোহলি বলেন, বা সৌরভ গাঙ্গুলি বলেন, বা সাইন বোল্ট বলেন, দে আর দ্য লিজেন্ড। মানে তাদেরকে ফলো করে একটা জেনারেশন বড় হয় এবং নেক্সট জেনারেশন তৈরি হয়, তাকে চিন্তা করে নেক্সট জেনারেশন ক্রিকেট খেলে বা যে কোনো স্পোর্টসে তারা পার্টিসিপেন্ট করে। তা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন যে বি লাইক দিস, মানে এরকম একজন মানুষ হওয়া। তো তা আমি যেহেতু সেঞ্চুরি আমার জন্য একটা আলাদা, ইটস মাই লাইক ডিজায়ার, ডেস্টিনি, মাই লাইফ, সব কিছু, মানে ক্রিকেট ইজ মাই ডিজায়ার, লাইফ, সব কিছু। সেইখানে সেঞ্চুরি মোর দেন দ্যাট। লাইক একটা সেঞ্চুরির আমাকে যদি 1 কোটি টাকা করে দেওয়া হয়, এটার ভ্যালু হবে না। সো সেঞ্চুরিটা আমার জন্য একটা, আমি হেলমেট যখন খুলি ইটস এ প্রাইড, মানে আমার মনে হয় যে আমি আমার অর্জনটা করতে পারলাম, এটা আমার রিওয়ার্ড। আমি হার্ডওয়ার্ক করি, আমি খাই না, আমি আগে চলে যাই কোথাও, বা আমি এত হার্ডওয়ার্ক করতেছি, ইটস মাই রিওয়ার্ড। আর কোনো রিওয়ার্ড দিয়ে আমাকে হ্যাপি করতে পারবেন না। সো দিস ইজ মাই রিওয়ার্ড। তো ওইভাবে চিন্তা করলে আমার মনে হয় যে আমি কালকে এটার একটা পরিপূর্ণতা পেলাম। মানে আমি একটা ক্রিকেটার, আমি যখন আমার প্রথম দিন ক্রিকেটে শুরু করেছি, সেই দিনের পরে আজকের দিনটাই আমার মনে হলো আমি একটা পরিপূর্ণতা পেলাম, যেটা আমি আমার স্বপ্ন, মানুষ চিন্তা করে যে এই স্বপ্নটা সে অ্যাচিভ করবে। সো লাইক অলিম্পিক 4 বছর পরে একটা মেডেলের জন্য মানুষ ফাইট করে, লাইক এ ওয়ার্ল্ড কাপ 4 বছর পরে একটা হয়। সো আমার লাইফের এটা একটা বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই নেক্সট একটা 5 বছরে কী করবো সেটারও আমার একটা প্ল্যান আছে, কিন্তু একটা প্রতিটা মানুষেরই একটা ডেস্টিনি থাকে, দিস ইজ মাই ডেস্টিনি। সো আমার মনে হচ্ছে যে আমি আমার এত হার্ডওয়ার্ক, তখন আমার সব মনে পড়ছিল যে আমি ভোর 6টার সময় উঠে কী টাইপের পরিশ্রম করছি, রাত 11টার সময় বিকেএসপিতে কীভাবে সবাই ঘুমায় যাওয়ার পরেও আমি প্র্যাকটিস করে গেছি, স্কিপিং করেছি, আমি ডায়েরি লিখছি, আমি নামাজে হামা করে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ এটা দাও ওইটা দাও। আমার ডেডিকেশন, আমার প্রতিটা বলে নকিং করা, বিভিন্ন জায়গায় যে প্র্যাকটিস করা, আমার ইনজুরি, মানে আমার সব কিছু যখন চোখের সামনে আসছিল, সো দ্যাটস ওয়াই আমি আসলে ইমোশনাল হয়ে গিয়েছি। তো ওইগুলো আমার যখন যেহেতু সামনে আসছিল, অনেক বলার, নেট বলার যারা এসে আমাকে হেল্প করছে, যারা অনেক কোচ আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাকে টিপস দিয়েছে, অনেক সতীর্থ আছে যারা আমাকে সবসময় এখনও বিশ্বাস করে, আমার ফ্যামিলি মেম্বার যারা আমার খেলা দেখার জন্য টিকিট কেটে খেলা দেখতে আসে, আমার ফ্যানরা আছে যারা আমাকে এখনও চরম ভালোবাসে। তো এইগুলো তখন আসলে চোখের সামনে ভাসতেছিল, মানে ইটস লাইক একটা মুভির সামারি। তো আমার কাছে মনে হচ্ছিল ইটস মাই ড্রিমস কামস ট্রু আজকে। এবং আমার লাইফে তো আল্লাহ দিলে যত ধরনের কন্ট্রোভার্সি, যত ধরনের মানুষের কাছ থেকে আজে বাজে কথা শোনা, ট্যাগলাইন, এনামুল হক বিজয়ের নাম, এগুলো তো আছেই। এইগুলোর তখনও খারাপ লাগতেছিল যে আমি এত কষ্ট করি একটা টিমের জন্য, আমার টিমকে, আমি যে টিমেই খেলি, আমি মনে হয় আমার কোচ, আমার কলিগরা, তারা 100তে 100 খুশি হয় এবং তারা আসলে আমার কাছ থেকে জানতে চায়। এবং ডোমেস্টিকে যখনই আমি কোনো টিমে খেলি, অপোনেন্ট টিম এসে আমার সাথে কথা বলে, গল্প করে, সো আমি ওইটাকেও ফিল করি যে আমাকে তো এত ভালোবাসে, এত অনেক মানুষ পছন্দ করে। সেখানে কিছু সময় অনেক বাজে কন্ট্রোভার্সি, বাজে ট্যাগলাইন দিয়ে দেয়া, সেইগুলো আসলে তখন মাথার মধ্যে আসে। তো তখন সব কিছু মিলে আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আর ওইগুলো সব মাথার মধ্যে আসছিল, তাই হয়তো বা আসলে এইরকম ঘটনা। আপনি বোধহয় একটু ইমোশনাল মানুষ, বা পাশাপাশি আপনি অনেক গুছানো, অনেক শৌখিন মানুষ, চরম মানে ইমোশনাল মানুষ অনেক বেশি। 50টা তো হলো, এরপর কি আসলে বিচার? 50টা তো আসলে কোনো মানে নাই, মানে সাপোজ আমি মিলিয়নার হইতে চাই, সাপোজ কারোর লাইফে, সে মিলিয়নার হওয়ার পরে কি বিলিয়নের চিন্তা করবে না? ডেফিনেটলি করবে। তা আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেবু করতে চাই, আমি বাংলাদেশ টিমের জন্য খেলতে চাই, তার মানে কি সে সামনে আরও অ্যাচিভ করবে না? অবশ্যই করবে। সো মানুষের একটা ডেস্টিনি থাকে। সাপোজ আমার ডেবু ম্যাচে বাংলাদেশ টিমের যখন জার্সির উপরে নামতেছি, তার মানে মানে এটা আমার ডিজায়ার। কিন্তু এরপরে স্বপ্ন দেখছি আমি বিকাম দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, সেটা তো আবার নেক্সট চিন্তা। সো এটা এক ধরনের আমার ডিজায়ার। সো এরপরে আবার একটা ডিজায়ার অবশ্যই আছে, যেটা একদম মাই ফার্স্ট ডে
6-7-এ লেখার স্বপ্ন, সেটা হয়তো বা একটা ডেস্টিনি, যখন আমি রিটায়ার্ড করব তখন আসলে দেখতে পারবো যে আমার আসলে ব্যাপারটা কেমন হচ্ছে। আল্লাহ দিলে দেখেন, আমি আমার জায়গা থেকে আমি অনেস্ট ছিলাম, আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করছি, আমি আমার দিক থেকে চিন্তা ভাবনা একদম ক্লিয়ার রাখছি, রাখার পরে সব কিছু দেখেন আমি অ্যাচিভ করছি। আই এম দ্য ক্যাপ্টেন অফ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশের সব থেকে বড় জায়গা। আই রিপ্রেজেন্টেড মাই কান্ট্রি 2015 ওয়ার্ল্ড কাপ আমি রিপ্রেজেন্ট করছি, 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ আমি রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের হয়ে আমি টেস্ট ক্রিকেট খেলছি। সো আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বাংলাদেশ সব কিছু রিপ্রেজেন্ট করা হয়েছে, রাইট? তাহলে আল্লাহ আমাকে সব দিছে, আমার ফ্যামিলি আছে, আমার বাসা আছে, আমার গাড়ি আছে, আল্লাহ দিলে দেখতে শুনতেও খারাপ না। তো সব দিলে আল্লাহ যদি দেয়, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করতে হবে। আমি আলহামদুলিল্লাহ যে আমি সব পেয়েছি। এখন নেক্সট কি আছে? তো নেক্সট অবশ্যই এইগুলোকে ডাবল করা, রানগুলোকে ডাবল করা, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশ টিমের হয়ে দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে জেতানো। সো আমি সাপোজ, মানে অনেকেই জানে না, আমি একটু মানে অনেক বেশি একটু সামারি করে কথা বলি, আদার দেন আসলে বুঝাতে পারি না যে ঘটনাটা কেমন। যেমন আমি মানে আপনারা যদি এইভাবে ডিপলি দেখেন, দেখবেন যে আমার 50টা 100-র মধ্যে প্রায় 40-42টা 100-তেই আমার ম্যাচ জিতেছি। সো যদি আমি এই ম্যাচগুলো 50% ম্যাচ, মানে 20 ম্যাচেস যদি আমি আমার সেঞ্চুরি দিয়ে বাংলাদেশ টিমকে জেতাতে পারি, তো আমার ডেফিনেটলি আমাদের বাংলাদেশ ক্রিকেটের ইমপ্রুভমেন্ট হবে। যেমন করে আমার যখন খেলেছি ডোমেস্টিকের যেসব টিমগুলোতে, সেগুলোর ইমপ্রুভমেন্ট আসছে, তারা টিম অ্যাচিভ করছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ টিমের জন্য কাজে আসবে। সো সেটাই স্বপ্ন দেখি এবং সেটাই স্বপ্ন দেখব। সেঞ্চুরি সম্পর্কিত একদম শেষ প্রশ্ন, এটা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি আপনার ইন্টারভিউ করতে আসার আগে আসলে অনেকের সাথে কথা বলেছি, এদের মধ্যে তরুণ ক্রিকেটারও ছিল। তাদের একটা প্রশ্ন যে বিজয় ভাই এত সেঞ্চুরি করে কিভাবে, কারণ তারা এইজ লেভেল থেকে এটা শুনে এসেছে যে বাংলা মানে বিজয়ের জন্য সেঞ্চুরি করাটা যে একটা হ্যাবিট, এটা বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি সবচেয়ে ভালো জানে এবং প্রমাণ করে থাকে, সেটা হলো এনামুল হক বিজয়। তো তাদের এই প্রশ্নটা যে সেঞ্চুরিটাকে হ্যাবিট বানানোর জন্য কি করা উচিত অথবা কিভাবে আগানো উচিত? এখানে আপনার আমার দুইটা কথাই শুনতে হয়েছে, একটা হলো ডোমেস্টিক ক্রিকেটে সেঞ্চুরি করে, আবার এই যে কথাগুলো আছে বিজয় ভাই কেমনে সেঞ্চুরি করেন। দেখেন, আমি আসলে মিডিয়াতে এসে অনেক বলি না যে এটা মিডিয়াতে বলা হয় না, পারফরমেন্স চেষ্টা করি পারফরমেন্সটা দিয়ে সবাইকে দেখানো বা বোঝানোর জন্য, এটা মোর ইজিয়ার আমার জন্য। আমি যখন 3টা সেঞ্চুরি করলাম বাংলাদেশ টিমের হয়ে, সেটা কিন্তু মাত্র 20-23 ইনিংসে, এটা কিন্তু আসলে মানে 1000 ম্যাচ খেলার পরে না। সো তার মানে আমি ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল ম্যাচেও আমি সেঞ্চুরি করতে পারছি, তো তার মানে আমি পারি, ইন্টারন্যাশনাল ম্যাচেও পারবো ইনশাল্লাহ। এমন না যে শুধু ডোমেস্টিকে সেঞ্চুরি করছি। সো প্রথম কথা হলো যে পারে সে ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক, সবখানে পারে। তার জন্য ডোমেস্টিক আলাদা, ইন্টারন্যাশনাল আলাদা না, হার্ডওয়ার্ক সেম। টেম্পারেচার এখানে যদি 36 হয়, ওখানেও 36, ওইখানে এসির মধ্যে খেলা হয় না, ওখানে যদি এসির মধ্যে খেলে, এখানের মধ্যে এসির মধ্যে খেলা হয়, কারণ এরকমভাবে তো চলে না। তো দুইটাকে ডিফারেন্ট করার কিছু নাই। কথা হচ্ছে সেঞ্চুরির জন্য অনেক ধৈর্য দরকার, নেগেটিভ জিনিস চোখের সামনে আসতে থাকে সেগুলো বাইরে রাখা দরকার, প্রচুর পরিমাণে প্রতিটা স্পেসিফিক মাঠ সম্পর্কে, প্লেয়ার সম্পর্কে, বোলার সম্পর্কে জানা দরকার, ওয়েদারের রিপোর্ট সম্পর্কেও জানা দরকার, যে এদিকে বাতাস কোন দিকে যায়, কোন অ্যাঙ্গেলে বাতাস বের হয়। যেমন সাপোজ একটা উদাহরণ দিই, একটা অফ স্পিনার বল করতেছে, এই পাশে বাতাসটা সামনের দিকে যাচ্ছে, মানে বিপরীত দিকে, আমাকে আপনি ফুল টাচ দিয়েও এদিক দিয়ে 6 মারাতে পারবেন না, কারণ আমি জানি একটু মিস্টেক হলে বাতাসের এগেনস্টে বল বের হবে না, যেভাবে হোক সীমানার কাছে ক্যাচ আউট হবে, চান্সেস বেশি, তা আমি আর ওইদিকে চান্সই নিই না। সো এইগুলোকে ছোট্ট বিষয় অ্যানালাইসিস করা দরকার। সাথে বললাম যেটা ধৈর্য, সাথে অবশ্যই মেধাবী হওয়া জরুরি, ক্রিকেটীয় মেধাবী, নটে আমি এসএসসিতে A+ পাইছি, ইন্টারে গোল্ডেন A+, ব্যাপারটা এরকম না, ক্রিকেটীয় মেধাবী হওয়াটা জরুরি। ক্রিকেট সম্পর্কে জানা, ক্রিকেট সম্পর্কে বোঝা, সবার সম্পর্কে নলেজ রাখা, নিজের ডেডিকেশন সম্পর্কে নিয়মিত চর্চা করা, আমার কাছে মনে হয় এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আদার দেন আপনি সারাদিন বল পিটাইলেন, এগুলো অনেক কাজে দেয়, বাট এইভাবে কাজে দেয় না, সেঞ্চুরি মারার জন্য কাজে দেয় না। প্র্যাকটিস করি আমরা 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু ব্যাটিং করতে হয় 4 ঘন্টা। তাহলে ওই সময় আপনি কীভাবে কাজে লাগাবেন? ওই মেধাগুলো আপনাকে হেল্প করবে বড় রান করার জন্য। সো আশা করি এই 5টা ওয়ার্ডের মধ্যে হয়তো 2টা ওয়ার্ড কারোর কাজে লাগবে। সো আমি যখন বিরাট কোহলির সাথে কথা বলছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা কথা হচ্ছিল, তখন আমি ওকে বলছি যে আমি তোমার সাথে ছবি তুলতে আসিনি,
আমি তোমার সাথে কিছু ইনফরমেশন নিতে আসছি, যে ইনফরমেশনটা আমার বিকামে বিরাট কোহলি হওয়ার জন্য কাজে লাগবে। সো তার দুইটা তিনটাও, সে 5-6টা কথা বলছে, আমার জন্য দুইটা আমার কাছে মনে হয়েছে ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ওই দুইটা। সো আমার কথার মধ্যেও যদি তার মনে 5টার মধ্যে দুইটা কথা খুব ইম্পর্টেন্ট, তারা দুইটা কথাই নিক, কিন্তু তাদের লাইফে চেঞ্জেস আসুক। সো তখনই চেঞ্জেস আসবে যখন আমার মাধ্যমে আরেকজন উপকৃত হবে, আরেকজনের মাধ্যমে আরেকজন উপকৃত হবে। তো সবার উপকৃত হওয়ার পরে যে নলেজটা আমরা পাবো সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সো নো ম্যাটার হোয়াট যে সে কে, বাট বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের জন্য ভালো হোক, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হোক, তাইলেই বড় কিছু আদার দেন আসলে সম্ভব না।